আমার ভীষণ ঘুম পেয়েছে। ফয়সাল নামের ব্যক্তিটার এরকম কথা শুনে ফোনের ওপাশে থাকা নাসির এবার বেশ রেগে যায়। নাসির এবার চিৎকার করে বলে ওঠে, আরে ভাই, আজকে পঞ্চগড় করতোয়া নদীর তলদেশে দিয়ে ড্রাগস আর হিরোইন পাচার করা হচ্ছে, তুই কিনা পরে পরে ঘুমাচ্ছিস? এই কথা শুনে এক লাফ দিয়ে ওঠে ফয়সাল। চোখ কসলাতে কসলাতে দৌড়ে ওয়াশরুম যায়। তারপর হালকা ঠান্ডা পানি ছেটা দিয়ে চোখে আবার বলে ওঠে, তুই শিওর তো যে আজকে মাল পাচার হচ্ছে? কত টাকার মাল হতে পারে? প্রায় 300 কোটি টাকার মাল পাচার করা হচ্ছে আমাদের দেশ থেকে নদীপথে। তুই সব কিছু রেডি করতে বল, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি। কলটা কেটে দেয় ফয়সাল। আবার ফয়সাল রেডি হতে শুরু করে। রেডি হতে ইয়ামাহা আর 125 বাইক নিয়ে ফুল স্পিডে বেরিয়ে পড়ে। রাত গভীর থাকায় পুরো রাস্তা শুনশান, ফাঁকা, নিস্তব্ধ। এরকম পরিষ্কার পুরো রাস্তা ফাঁকা। ফুল স্পিডে বাইক চালিয়ে রওনা দিয়েছে। ফয়সালের পরনে আছে কালো জ্যাকেট, কালো প্যান্ট, রঙিন সানগ্লাস, কপালে রুমাল বাঁধা, পাইকার্স, মাথায় হুডি পরা, তারপর হেলমেটও দেওয়া। ফুল স্পিডে চলছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। অন্যদিকে নাসিরও তার পুরো দল বল ট্রাক ফুল ছেলে ফুলে নিয়ে রওনা দিয়েছে পঞ্চগড় করতোয়া নদীর উদ্দেশ্যে। কয়েক ঘন্টার ভেতর তারা করতোয়া নদীটার চারিদিক দিয়ে ঘিরে ধরে। প্রায় কয়েকশো ছেলেপুলে মেয়ে নিয়ে এসেছে সেখানে। রাত 2টা বাজে। ভীষণ অন্ধকার, পুরো রাস্তা নির্জন আর শুনশান। চারিদিকটা ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। কালো আধারে ছেয়ে গেছে। রাস্তার মধ্যে রাখা আছে বেশ কিছু গাছের টন। অন্যদিক দিয়ে গাড়িগুলো রওনা দিয়েছে পঞ্চগড় হাইওয়ে রাস্তার উদ্দেশ্যে। ফয়সাল, নাসির ও তার দলবলের হাতে আছে স্পাইপার আর AK-47 রাইফেল, বিভিন্ন অস্ত্র, বোম, ককটেল সহ বিভিন্ন আত্মঘাতী অস্ত্র। গাড়িগুলো ফুল স্পিডে চলছে। এমনও পর্যায়ে ট্রাকগুলো পঞ্চগড় হাইওয়ে রাস্তার উপরে এসে ব্রেক মারে। হঠাৎ করে গাড়ি ব্রেক মারাতে ছেলেগুলো লিডার বলে ওঠে, কিরে, হঠাৎ করে গাড়িটা এভাবে ব্রেক করলি কেন? সময় মতো যেতে হবে মালগুলো নিয়ে, না হলে বস প্রত্যেককে মেরে ফেলবে। ছেলেগুলো লিডার এই কথা বলাতে প্রত্যেকটা গাড়ির ড্রাইভার একসাথে বলে ওঠে, বস, সামনে গিয়ে যেন অনেকগুলো গাছের টন রেখে গিয়েছে, সেগুলো রাস্তা পুরো আটকে দিয়েছে। সেগুলো উপেক্ষা করে সামনে যাওয়া সম্ভব নয়। গাছের টনগুলোকে সরাতে হবে, না হলে ট্রাক সামনে এগোবে না। এই কথা শুনে খানিকটা ভয় পেয়ে যায় ছেলেগুলোর লিডার। কেননা এই মাঝরাতে রাত 3টা বাজে চলেছে। এই সময় কে বা কারা কেনই বা রাখতে যাবে গাছের টন। ভীষণ ঘাবড়ে গেছে তাদের লিডার এই দৃশ্য দেখে। কেননা এটা তো তাদেরকে বিপদে ফেলার রাস্তা হতে পারে। তাই লিডার কিছু বলছে না। লিডার বেশ কিছু সময় নীরবতার মধ্যে দিয়ে সময়টা পার করে। নীরবতা ভেঙে এবার তাদের লিডার বলে ওঠে, সবাই সাবধানে থাকবে। এটা হয়তো আমাদের বিপদে ফেলার কোনো একটা পরিকল্পনা। সবাই একসাথে গাড়ি থেকে নেমে টনগুলোকে সরিয়ে দাও। ওকে, ঠিক আছে ভাই, এক্ষুনি সরিয়ে দিচ্ছি। এই তোরা সবাই আয়, গাছের টনগুলোকে সরিয়ে দেই। ছেলেগুলো তাদের লিডারের কথা মতো গাছের টনগুলোকে সরিয়ে দেওয়ার জন্য নিচে নামে। তারপর এক এক করে গাছের টনগুলোকে সরাতে থাকে। হঠাৎ করে এমন সময় ঝড়ের বেগে কয়েকটা বুলেট এসে কয়েকটা ছেলের গায়ে লাগে। ছেলেগুলো বুলেটের আঘাতে কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়ে। হঠাৎ এমন হওয়াতে পরিবেশটা থমকে যায়। মুহূর্তের মধ্যে নিস্তব্ধ, শুনশান ও নীরব লতায় ছেয়ে যায়। ছেলেগুলোর বিভিন্ন লিডার অবাক চোখে সামনে তাকিয়ে আছে। ভয়ে সবার কলিজার পানি শুকিয়ে গেছে। ছেলেগুলো লিডার গাড়ির ভেতর থেকে নেমে আসে। এক এক করে ছেলেগুলোর সামনে এগিয়ে যায়। দেখতে পায় কয়েকটা বুলেটের আঘাতে তাদের দলের কয়েকটা ছেলে পরপারে পাড়ি জমিয়েছে। হঠাৎ কোথা থেকে গুলি এলো এটা নিয়ে তাদের মধ্যে ভয় বিরাজ করছে। সবাই বন্দুক বের করছে। হঠাৎ করেই কোত্থেকে যেন রকেটের গতিতে আর-15 নিয়ে তাদের সামনে একজন এন্ট্রি নেয়। ছেলেটাকে চেনা যায় না। পরনে সব কালো পোশাক, মাথায় হেলমেট। গাড়িটাকে স্ট্যান্ড করে গাড়ির ওপরে পায়ের ওপর পা রেখে একটা কালো ব্র্যান্ডের সিগারেট জ্বালায়। তারপর কয়েকটা টান দিয়ে আকাশে ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। মুচকি এসে আগন্তুকটা বলে ওঠে, কিরে, তোরা আমার ডিস্ট্রিক্ট দিয়ে মাল পাচার করবি অথচ আমাকে ট্যাক্স দিবি না, এটা কি করে হয়? কথাটা শুনে একটা ভয় পেয়ে যায় তাদের লিডার। কেননা হঠাৎ করে কোত্থেকে ঝড়ের বেগে হিরোদের স্টাইলে এন্ট্রি নিয়েছে। ছেলেটা বুঝতে পারছে না কেউ। আগন্তুকটা ধীরে ধীরে সম্পূর্ণ সিগারেট শেষ করে বাইকের ওপর থেকে নেমে পড়ে। তারপর একটা স্পাইপার ঘাড়ের পেছন থেকে নিয়ে সেটাকে ঠিক করতে থাকে। এটা দেখে ছেলেগুলো লিডার বলে ওঠে, কে তুই আর কোথা থেকে এলি? আমাদের রাস্তা কেন আটকে রাখছিস? তোর কি মৃত্যুর ভয় নেই? স্বয়ং আজরাইলের সামনে এসে নিজের জীবনটাকে সমর্পণ করে দিলি।
এই কথাটা শুনে আগন্তুক ফয়সাল মুচকি একটা হাসি দেয়, তারপর হাতে থাকা স্পাইপার ঠিক করে কয়েকটা গুলি চালায় আকাশে। গুলির শব্দে তাদের লিডার সহ ছেলেগুলো কয়েক হাত পিছিয়ে যায়। মুচকি এসে আগন্তুকটি বলে ওঠে, আমি যেখানে যাই সেখানে ঝর্ণা হলে তুফান, দুইটার মধ্যে একটা সৃষ্টি হয়। সেখানে তুই কিনা বলছিস তুই আজরাইল? দেখ, আমাদের কাজে বাধা দিস না। তোর যদি টাকা লাগে টাকা নিয়ে এখান থেকে চলে যা। যদি বেশি কথা বলিস তাহলে তোর ডেড বডিটাও কেউ খুঁজে পাবে না। ছেলেগুলো লিডার আরো বেশ কয়েকটা ডায়লগ দেয়। ছেলেগুলো লিডারের ডায়লগ শুনে আগন্তুকটা মুচকি হাসি দেয়। এবার সত্যি বেশ দেরি হয়ে যাচ্ছে। লিডার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 3:30 বাজে। তাই আর দেরি না করে বলে ওঠে, শালা জানোয়ারটাকে মনে হয় আমার কথা শুনতে পায়নি। তোরা কি আসিস, এই শালাকে ধরে করতুয়া নদীর নিচে ফেলে দে। নদীর স্রোতে শালা ভেসে যাবে। কথাটা বলে কয়েকটা ছেলের সামনে এগিয়ে আসে আগন্তুকটি মারার জন্য। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আগন্তুকটি ছোঁয়ার আগে কোত্থেকে যেন বেশ কয়েকটা গরম বুলেট এসে ছেলেগুলোর মাথা ভেদ করে দেয়, ছেলেগুলোর লাশ ফেলে দেয়। ওভারব্রিজের ওপর ছেলেগুলোর দেহটা ওভারব্রিজের ওপরেই পড়ে থাকে। এটা দেখে কয়েক হাত দূরে পিছিয়ে যায় ছেলেগুলো, লিডার সহ। ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে। ছেলেগুলো লিডার বলে ওঠে, কে তুই, আর তোর সত্যিকারের পরিচয় কি? তুই এখন কেন এসেছিস? ছেলেগুলো লিডারের কথা শুনে আগন্তুকটা মুচকি একটা হাসি দিয়ে, হাসিতে লেগে আছে অন্য রকম রহস্য। আগন্তুক মুচকি হেসে বলে ওঠে, হা হা হা, গ্যাংস্টার কে কে? গ্যাংস্টার কে কে? নামটা শুনে কয়েক হাত দূরে পিছিয়ে যায় ছেলেগুলো লিডার সহ। ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে, কেননা মৃত্যু যে তাদের সামনেই দাঁড়িয়ে আছে। খুব ভয়ঙ্কর ও হিংস্র যে প্রাণীটা, সেটা হলো এই গ্যাংস্টার কে কে। কে কে খুব ভয়ঙ্কর একটা মানুষ। সে বলে কম, মারে বেশি, বোঝায় কম, কাটি বেশি। তাই তো ভয়ে তার নামটা দিয়েছে গ্যাংস্টার কে কে। আর সিটি, এই গ্যাংস্টারকে যেখানে গিয়েছে সেখানে তুফান বা সিড্রের ঝড় তুলেছে। আজকে স্বয়ং তাদের সামনে পড়েছে, তাই ভয়ে তাদের কলিজার পানি শুকিয়ে গেছে। ছেলেগুলো কয়েক হাত দূরে পিছিয়ে গেছে। আগন্তুক ফয়সাল এটা দেখে বলে ওঠে, ইরে নামটা শুনে এই অবস্থা, এখনও তো অ্যাকশনেই যায়নি, কেবল তো শুধু ট্রেইলার দেখেছি। কথাটা শুনে গলার পানি শুকিয়ে গেছে লিডার সহ ছেলেগুলোর। লিডার মুচকি এসে বলে ওঠে, দেখ ভাই, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের বস বিদেশে থাকে। তোর যদি টাকা লাগে টাকা নিয়ে মালামাল নে। তবুও আমাদের সাথে ঝামেলা না করে আমাদের সাথে হাত মিলিয়ে কাজ কর। এতে তোর ভালো হবে। কারণ তুই একা, আমাদের পিছনে কতজন আছে দেখছিস তো। তাই তুই যেই হস না কেন আমাদের সাথে পেরে উঠবি না। ছেলেগুলোর কথা শুনে পাগলের মতো হাসতে থাকে আগন্তুক। কে কে কিলার ওরফে ফয়সাল। ফয়সাল পাগলের মতো হাসতে থাকে, যেন ছেলেগুলো লিডার কি একটা জোকসের মতো কথা বলে ফেলেছে। সেটা শুনে আগন্তুক ফয়সাল পাগলের মতো হাসতে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, ছোটাছুটি শুরু করেছে, যেন সে কথাটা বলে ভুল করে ফেলেছে। হাতে থাকা সোনার তৈরি কুড়াল রাস্তার ওপর ঘোরাতে ঘোরাতে পাগলের মতো হাসতে থাকে আগন্তুক ফয়সাল। হঠাৎ করে চোখের পলকে নিমেষে হাসি থামিয়ে দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে। ঝড়ের বেগে হঠাৎ করে এমন ঘটনা দেখে চমকে ওঠে ছেলেগুলো। লিডারের মাথাবিহীন শরীরটার রক্তগুলো ছিটকে আছে তাদের ওপর। ভয়ে কয়েক হাত দূরে পিছিয়ে যায়। রাস্তার ওপরে মাথাবিহীন শরীরটা ছটফট করতে থাকে, আর মাথাটা গিয়ে নদীর পানিতে পড়ে যায়। মাথাটা ভেসে চলেছে নিজের মতো করে নদীর ঢেউয়ে। ছেলেগুলো লিডার এবার বলে ওঠে, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? বাঁচতে চাইলে ওই কুত্তার বাচ্চার লাশ ফেলে দিয়ে ওখানে ওই লাশের উপর দিয়ে আমাদেরকে টাকের মালামালগুলো নিয়ে যাব। আজকে কেকের খেলা এখানেই শেষ হয়ে যাবে, এই পঞ্চগড়ের ওভারব্রিজের উপরে। ছেলেগুলো লিডারের কথা বলার সাথে সাথে দল বেঁধে ছেলেগুলো এগিয়ে যায় ফয়সালকে মারতে। ফয়সালের গায়ে হাত দেবে তার আগে ঝড়ের বেগে বিদ্যুতের গতিতে সমুদ্রের ঢেউয়ের স্রোতের কোথা থেকে যেন বুলেটের বন্যা হতে থাকে। ঝড়ের মধ্যে এক এক বুলেট এসে ক্ষত বিক্ষত করে দিচ্ছে লিডারের শরীরটাকে। ছেলেগুলো মুহূর্তের মধ্যেই তলা কাটা মুরগির মতো ওভার ব্রিজের ওপর ছটপট করতে থাকে। পরে পরে পাড়ি জমায় এক একটা স্পাইপারের গুলি যেন এক একজনকে ভেদ করে 3 জনকে হত্যা করেছে। এতটাই স্পাইপারের বুলেটের পাওয়ার। অন্যদিকে আগন্তুক ফয়সাল সিগারেট জ্বালিয়ে মনে সুখে টানতে থাকে পায়ের ওপর পা রেখে। কয়েকটা টান দিয়ে সিগারেটের বাকি অংশটা পায়ে নিচে ফেলে দিয়ে এলো পাত্রে সোনার কুড়াল তৈরি করা ছেলেগুলোকে কলা গাছের মতো কচু কাটা করতে থাকে। যেভাবে একটা পাঠা ছাগলকে বলি দিলে যতটা ছটফট করে, তার থেকে দ্বিগুণ ভয়ঙ্কর রূপে সোনার তৈরির কুড়াল দিয়ে কোপাতে থাকে আগন্তুক ফয়সাল। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা খালি করে ফেলে। ছেলেগুলো লিডারের কলিজার পানি শুকিয়ে গেছে। সে ভয়ে কি করবে বুঝতে পারে না।
গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ফয়সাল তার কাছে। এটা দেখে ছেলেগুলোর লিডার কি করবে বুঝতে উঠে না পেরে মৃত্যু যেন তার সামনে। ঘামতে শুরু করেছে, কপাল বেয়ে ঘামগুলো টপ টপ করে রাস্তার ওপর পড়তে শুরু করেছে। মৃত্যু তার খুব কাছে। এক পর্যায়ে ছেলেগুলো লিডার কোনো কিছু উপায় না পেয়ে ওভারব্রিজের ওপর থেকে পঞ্চগড়ে নদীর নিচে চাপ মারে। সাথে সাথে নদীর স্রোতের পানিতে ভেসে যায় ছেলেগুলো লিডার। এটা দেখে ফয়সাল ও তার ভাই নাসের কয়েকটা গুলি চালায় রাতের আধারে ওভারব্রিজের পঞ্চগড়ের করতেওয়া নদীতে। সবাইকে মেরে রাস্তার উপরে শুয়ে দিয়েছে। শুধু এখন বেঁচে আছে একটা ছেলে, যে ছেলেটা সর্বপ্রথম গাড়ির ড্রাইভার ছিল। ছেলের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। ছেলেটা কি করবে বুঝতে পারে না। ছেলেটা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তো টাকার বিনিময়ে কাজ করি, আমার পরিবার আছে, আমাকে আমার পরিবারের কাছে যেতে দাও। আমার ভুল হয়ে গেছে, বেঁচে থাকতে আমি আর কোনোদিন এই লাইনে কাজ করতে আসবো না। ছেলেগুলোর করুণ পরিণতি দেখে ছেলেটা কান্নায় ভেঙে পড়েছে। কেননা কাউকে বাঁচিয়ে রাখেনি, কারোর শরীর থেকে এক একটা অংশ কেটে দিয়েছে আগন্তুক ফয়সাল সহ নাসির ও তার দলবল। কারো শরীরে মাথা নেই, কারো হাত, কারো পা, পেট, চোখ, কান, নাক এক একটা অংশকে খুব নৃশংসভাবে শরীর থেকে আলাদা করেছে, রাস্তার মাঝে ফেলে রেখেছে। শুরু থেকে এখনো তাজা রক্ত গড়িয়ে পড়ছে এই অন্ধকারে, যেন তাজা রক্তের আলোতে আলোকিত হয়ে গেছে পুরো জায়গাটা। দেখতে দেখতে রাত 4টা বেজে গেছে। ছেলেটার আর্তনাদ চিৎকার যেন ফয়সাল আর নাসিরের কানে পৌঁছায় না। মুচকি এসে নাসির বলে ওঠে, তোকে তো এখন পর্যন্ত কিছুই করিনি, শরীরে হাত দেওয়ার আগেই তুই এভাবে চিৎকার করছিস? তাহলে ভেবে দেখ, তোকে যখন গোডাউনে বেঁধে তোর শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়াগুলোকে শরীর থেকে আলাদা করব, তখন তোর কতটা যন্ত্রণা হবে। ভাই আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমাকে আর একটা সুযোগ দাও। ছেলেটার কথা কেউ শোনে না। গুটি গুটি পায়ে নাসির আর ফয়সাল ছেলেটাকে এগিয়ে যাচ্ছে। এমন সময় ছেলেটা পিছনে একটা লাশের সাথে ধাক্কা খেয়ে লাশের ওপর পড়ে। একটা বন্দুক পেয়েছিল, এটা ভয়ে বন্দুক উঠিয়ে সাথে সাথে কয়েকটা গুলি চালায়। হঠাৎ করে গুলি চালানোর কারণে ফয়সালের ডান হাতে গিয়ে গুলিটা লাগে। গুলিটা হাত ভেদ করে এফুর ওপর হয়ে বেরিয়ে যায়। ফয়সাল এটা দেখে মুচকি একটা হাসি দেয়। নাসির সাথে সাথে দৌড়ে গিয়ে ছেলেটার হাত ভেঙে দেয়। তারপর ছেলেটাকে রশি দিয়ে বেঁধে ফেলে তার দলের ছেলেগুলো। ফয়সাল গুটি গুটি পায়ে ছেলেটার সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, আরে বেটা, তোর কলিজা আছে মানতে হবে, কেননা এই ফয়সালের চেহারা যে দেখেছে সে প্যান্ট নষ্ট করে ফেলেছে। সেখানে তুই কিনা এই ফয়সালের উপরে গুলি চালিয়েছিস, তোর দম আছে মানতে হবে। কথাটা বলতে দেরি, কিন্তু ছেলেটাকে নাসির ও ফয়সালের ছেলেগুলো গাড়িতে তুলতে দেরি করে না। ছেলেগুলো ছেলেটাকে নিয়ে চলে যায় তাদের গোডাউনের উদ্দেশ্যে। এদিকে নাসির এক এক করে ট্রাকে ঝাঁপ খুলে দেখতে পায় ট্রাক ভর্তি ড্রাগস, মদ, হীরা পাচার করছে। সাথে পেছনের ট্রাকটাতে টাকা ভর্তি ট্রাক। এত কিছু দেখে নাসির আর ফয়সালের মাথা নষ্ট। পাঁচটা গাড়ি এবং ট্রাক সহগুলো রওনা দেয় ফয়সালের গোডাউনের উদ্দেশ্যে। চারিদিকে ফজরের আজান দিচ্ছে। ফজরের আজানের সাথে সাথে আল্লাহর তৈরি প্রাকৃতিক সৌন্দর্য, পাখিগুলো কিচিরমিচির শব্দে সকালবেলার মনোমুগ্ধকর হয়ে উঠেছে। গোডাউনে পৌঁছে যায়, দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে মানুষের হাঁটাহাঁটি শুরু করছে পঞ্চগড়ের ওভারব্রিজের ওপর। রক্ত আর লাশের কারখানা তৈরি হয়েছে। এত সব কিছু দেখে সাধারণ মানুষের ভেতর ভয়ের সৃষ্টি হয়েছে। সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করে বাহিনীটির সাথে সাথে সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা বিভাগের অফিসারগুলো পঞ্চগড়ের ওভারব্রিজে এসে উপস্থিত হয়। পুরো রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে। প্রায় কয়েকশো লাশ, সাথে লাশের টুকরো। রাস্তায় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আকাশে উড়ানো হয়েছে বেশ কয়েকটা ড্রোন। সাংবাদিক এসে বলে ওঠে, আমি আপনাদের সাথে আছি। মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষ থেকে সুইটি। আজকের সকাল 6টার খবরে আপনাকে স্বাগতম। পঞ্চগড় ডিস্ট্রিক্ট বিখ্যাত এই পঞ্চগড় ডিস্ট্রিক্টের করতোয়া নদীর ওপরে ওভারব্রিজের মাঝখানে কয়েকশো লাশ ফেলে গেছে টুকরো টুকরো করে অজানা কোনো এক ব্যক্তি। পুলিশ, সেনাবাহিনী এবং আরও কিছু গোয়েন্দা বাহিনী এসে তদন্ত করেছে। খুব নৃশংসভাবে হত্যা করে গেছে কয়েকশো ছেলেকে। দেখে মনে হচ্ছে এটা কোনো গ্যাংস্টারের কাজ। পুরো ব্রিজ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। রক্তে লাল হয়ে গেছে পুরো ওভারব্রিজ, যেন লাল রক্তে রঙিন করে তুলেছে নতুন রূপে এই ওভারব্রিজটাকে। কে করেছে, কেন করেছে, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। চলুন তাহলে আমরা অফিসার গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার মাইশা চৌধুরীর কাছে কিছু শুনি। হ্যালো ম্যাম, কেউ বা কারা রাতের আধারে নৃশংসভাবে হত্যা করে গেছে এই সমস্ত ছেলেপুলেকে? দেখে বোঝা যাচ্ছে এই ছেলেগুলো কোনো গ্যাংস্টারের, এবং অন্য কোনো গ্যাংস্টার এসে এদের হত্যা করেছে। আপনাদের কি মনে হয়?
দেখুন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলা সম্ভব নয়, কেননা এখানে শুধু একটা দুটা লাশ নয়, বরং এখানে লাশের কারখানা আর রক্তস্রোত তৈরি হয়েছে। যারা এখানে হত্যাকাণ্ড চালিয়েছে সেই গ্যাংস্টারের নাম হচ্ছে গ্যাংস্টার দ্য কেকে। কারণ প্রত্যেক টুকরোর উপরে কেকে গ্যাংস্টারের সিল মোহর খুঁজে পাওয়া গেছে। তবে এই ছেলেগুলো কোন গ্যাংস্টারের হয়ে কাজ করতো সেটা আমরা এখনো জানতে পারিনি, এবং এখানে নিশ্চয়ই একটা ক্রাইম হতে চলেছিল। দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, যার কারণে ছেলেগুলোকে নির্মমভাবে হত্যা করে কেকে গ্যাংস্টার এখান থেকে চলে গেছে। এখানে শুধু ছেলেগুলো চিহ্ন নয়, বরং আমরা কিছু ট্রাক এবং কিছু গাড়ির চিহ্ন পেয়েছি, যা হয়তো বেআইনিভাবে কোনো মাল পাচার হচ্ছিল। কেকে গ্যাংস্টার খবর পেয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়ে কেকে গ্যাংস্টার মেরে সে মালগুলো লুট করে এখান থেকে নিয়ে গেছে। তবে এটুকু বলতে পারি, আমরা যদি চলি ডালে ডালে, কেকে গ্যাংস্টার চলে পাতায় পাতায়। এই ছিল সকাল 6টার খবর। খুব ভয়ঙ্কর এবং খুব নৃশংসভাবে হত্যা করে গেছে কেকে গ্যাংস্টার পঞ্চগড়ের ওভারব্রিজের ওপরে। মানুষের সকাল কাটে সুন্দর ও সৌন্দর্য দেখে, আর আজকে পঞ্চগড়ের সকাল কেটেছে লাশের কারখানা ও রক্তের স্রোত দেখে। সময়ের সাথে আমাদের সংবাদ টেলিভিশনের মাছরাঙা টেলিভিশনের সাথে থাকতে আপনাদের ভিজিট করতে হবে www.com.mk। এক এক করে সমস্ত রাস্তা থেকে লাশগুলোকে তুলে ফেলা হয়। ফায়ার সার্ভিস এসে পুরো রাস্তা পরিষ্কার করে ফেলে পানি দিয়ে। মানুষের আতঙ্ক এখন এখান থেকে যায়নি। এই ভিডিওটা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে দেশগুলোতে প্রভাব ফেলেছে এই ভিডিওটা। ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এক দৃশ্য দেখে পাগলের মতো খুশিতে আত্মহারা হয়ে হাসতে থাকে ফয়সাল নাসির। ফয়সাল এখনও ঘুমায়নি, কেবল তো সকালে মিশন শেষ করে বাড়িতে ফিরেছে। প্রচুর ঘুম পাচ্ছে তার, কিন্তু এখন ঘুমালে চলবে না, তাকে যে ভার্সিটিতে যেতে হবে। তাই আর দেরি না করে হালকা রেডি হয়ে বেরিয়ে পড়ে গুটি গুটি পায়ে ভার্সিটির উদ্দেশ্যে। পায়ে হেঁটে ভার্সিটির ভিতর প্রবেশ করছে। পরনে সব হালকা পোশাক। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যে পোশাক পরে ভার্সিটিতে যায়, ঠিক সেরকম পোশাক পরে ভার্সিটিতে প্রবেশ করেছে আমাদের গল্পের হিরো ফয়সাল। চলুন ভার্সিটিতে প্রবেশ করতে করতে ফয়সালের বর্ণনা দিয়ে আসি। ফয়সাল দেখতে 7 ফুট 2 ইঞ্চি, মিডিয়াম সাইজের, স্বাস্থ্যবান বডি, ফিটনেস ফাটাফাটি, উজ্জ্বল ফর্সা গায়ের রং। এতটুকু তার বর্ণনার ভেতরে প্রবেশ করেছে গুটি গুটি পায়ে। এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় ভার্সিটির অনেক ছাত্রছাত্রী এসেছে। মুচকি এসেছে ভেতরে প্রবেশ করে। এমন সময় পেছন থেকে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ফয়সাল। কোনো কিছু না দেখে না বুঝে পেছন থেকে গালি দিয়ে বলে ওঠে, কোন শালা হুমুদির পুত্রে? শালা, তুই কি চোখে দেখতে পারিস না জল জীবন্ত একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? ছেলেটার এমন কথা শুনে ইয়ামা A15 গাড়িটা স্ট্যান্ডে করে কেউ একজন গাড়ি থেকে নেমে হেলমেট খুলে গাড়ির উপর রাখে। তারপর ফয়সাল নামে ছেলেটার কাছে এসে ছেলেটার শার্টের কটা ধরে বেশ কয়েকটা পরপর থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় মেরেছে যে থাপ্পড়ের শব্দে পুরো জায়গা কেঁপে ওঠে। আশেপাশের ছাত্রছাত্রীগুলো সেদিকে তাকিয়ে আছে হতবাক দৃষ্টিতে, সবাই এদিকে তাকাচ্ছে। এত জোরে থাপ্পড় মেরেছে যে ফয়সাল চারিদিকে শুধু ঝাপসা দিতে থাকে। থাপ্পড় খেয়ে পুরো দুনিয়াদারি যেন তার ঘুরতে থাকে। গোল গোল করে এই মেয়েটা এবার ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, বেটা গাইয়া খ্যাত কোথাকার, তোর সাহস কি করে হয় আমাকে গালি দেওয়ার? তুই জানিস না আমি চেয়ারম্যানের মেয়ে? 2 টাকা সামান্য একটা ছেলে হয়ে কিনা তুই আমার মতো চেয়ারম্যানের মেয়েকে গালি দিস? তোকে তো আজকে মেরে ফেলবো। কথাটা বলে ছেলেটাকে মাটির থেকে উঠিয়ে দাঁড় করায়। তারপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে ওঠে, তোকে আজকে পুরো ভার্সিটি নাকে দড়ি দিয়ে ঘুরাবো। তুই শুধু এখানে দাঁড়িয়ে থাক, আমি বাইকটাকে পার্কিং করে তোর কাছে আসছি। আজকে তোকে বোঝাবো চেয়ারম্যানের মেয়ের সাথে পাঙ্গা নেওয়ার মানে জীবনের কতটা বিপদ নিজে ডেকে নিয়ে আসা। ফয়সাল কোনো কথা বলে না, হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মেয়েটা বাইকটা স্ট্যান্ড দিয়ে পার্কিং করার জন্য নিয়ে যায়। ফয়সাল সেদিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন এই মেয়েটার মাঝে কিছু একটা খুঁজে পেয়েছে। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। হাঁ করে চোখে চোখ রেখে দেখে ফয়সাল সেদিকে তাকিয়ে আছে। মেয়েটা গাড়ি পার্কিং করে আবার চলে আসে ছেলেটার কাছে আর বলে ওঠে, হ্যাঁ, তুই এখন বল, তুই যেন আমাকে কি বলছিস? আমি তোকে কেন ধাক্কা দিয়েছি? আমি চোখে দেখতে পাই না? আমি নাকি চোখ পকেটে নিয়ে ঘুরি? এতক্ষণ তো অনেক কথা বললি, এখন বল দেখি তোর সাহস। ফয়সাল কি বলবে সে বুঝতে পারে না। সে তো কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে তিথিকে দেখে। তিথির দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন চোখের পলকে সে ফেলেছে এক দৃষ্টিতে। একই নয়ন ভরা চোখ দিয়ে তাকিয়ে আছে অপরলোক সুন্দরভাবে তিথির দিকে হাঁ করে। মেয়েটি আর কেউ না, মেয়েটি হচ্ছে তিথি, চেয়ারম্যানের মেয়ে। যেমনই সুন্দর তেমনই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর। কথায় কথায় বাপের গরম এবং টাকার গরম দেখায়, দিমাগ আছে বেশ। তিথি আবার বলে ওঠে, কিরে, কোন গ্রহে তুই হারিয়ে গেলি? আমাকে দেখে তোর এখনই কলিজার পানি শুকিয়ে গেল?
তোকে তো এখন কিছুই করিনি। তিথিকে একটা ছেলের সাথে তর্ক করতে দেখে সেখানে সাদিয়া, আখি, মায়া আর শালিনী আসে। সাদিয়া এসে বলে ওঠে, কিরে তিথি, কি হয়েছে এখানে? তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর বলিস না, কোথা থেকে যে এসব বাল ছাল চলে আসে কলেজের মাঝে বুঝি না। কেন, কি হয়েছে সেটা তো আগে বলবি, তারপর তো বুঝবো ছেলেটা কোনো দোষ করেছে কি না। আমি হলাম এই শহরের চেয়ারম্যানের মেয়ে, ওর সাহস হয় কি করে আমাকে গালি দেওয়ার? আমার বাইক ওকে একটু লেগেছে, তার জন্য সে আমাকে গালি দিবে? ওর এত সাহস পায় কোথা থেকে? ভুলটা তো তুই করেছিস। তুই যদি তোর বাইক দিয়ে ছেলেটাকে ধাক্কা না দিতে, তাহলে ছেলেটা তোকে গালি দিত না। হ্যাঁ, সাদিয়া তো ঠিকই বলেছে। তিথি, তুই শুধু শুধু ছেলেটাকে এতগুলো থাপ্পড় দিলি, পুরো ভার্সিটিতে তুই ওর মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলি। এই ভাইয়া, আপনি এখান থেকে যান তো, আমরা দেখছি। ছেলেটা এখনো সেদিকে হা করে তাকিয়ে আছে, যেন সে কোনো স্বর্গের মাঝে হারিয়ে গেছে। রূপকথার রূপকন্যা পরীকে দেখে কোনো এক স্বর্গের দেশে হারিয়ে গেছে। বিরক্ত হয়ে তিথি ফয়সালের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, শালা ফকিন্নি খ্যাত কোথাকার, আমার চোখের সামনে থেকে সরে যা। এতক্ষণে সব ফয়সালের হুঁশ ফিরেছে যে এতক্ষণ সে কি করেছে, কোনো কিছু তার মনে নেই। হুঁশ আসতেই সে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে আপু, কোনো সমস্যা? ফয়সালের কথা শুনে তো উপস্থিত থাকা সবাই টাসকি খেয়ে যায়, কেননা যাকে নিয়ে এতক্ষণ এত কিছু সেই বলছে কি হয়েছে আপু। ফয়সালের দিকে সবাই এলিয়েনদের মতো তাকিয়ে আছে। ফয়সাল বুঝতে পারে না যে সে কি এমন বলে ফেলেছে বা কি করে ফেলেছে, তাই সে আবার বলে ওঠে, আপু কি হয়েছে আপনার, এইভাবে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছেন কেন? তিথি এবার বিরক্ত হয়ে যায়, যেন ওকে মেরে ফেলে এমন অবস্থা। তিথিকে সান্ত্বনা দিয়ে সাদিয়া বলে ওঠে, কোনো কিছু হয়নি ভাইয়া, আপনি এখান থেকে যান। আর যদি কিছু ঘটাতে চান তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে, তাই কথা না বাড়িয়ে এখান থেকে কেটে পড়ুন। ফয়সাল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসরুমে। এদিকে তিথি রেগে মেগে একাকার। তিথি কে, চলুন আপনাদের শুনিয়ে আনি তিথি দেখতে কেমন। তিথি দেখতে অনেক সুন্দর, শুধু সুন্দর নয়, ভীষণ সুন্দর। প্রত্যেকটা জায়গায় তো, প্রত্যেকটা গল্পে তো নায়িকার অনেক বর্ণনা দিয়েছি। কি বর্ণনা দেব বুঝতে পারছি না, কেননা এতটা সুন্দর যেটা বলার বাইরে। বিদেশিদের মতো উজ্জ্বল ফর্সা গায়ের রং, যেন দুধে আলতা। এতটাই যে ফর্সা যে তার শরীরে কয়েকটা রগ আছে স্পষ্ট যেন বোঝা যাচ্ছে। তার হাত দিয়ে কেউ যদি চেপে ধরে রক্ত চলাচল দেখতে পাবে। চুলগুলো সিল্ক, চোখগুলো টানা টানা, চোখের পাতাগুলো কালো, পাতলা ঠোঁটে গোলাপের পাপড়ির মতো চিকন পাতলা, ঠোঁটের নিচে ছোট্ট একটা কালো রঙের তিল। তিলটা যেন তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। যখন সে হাসি দেয় তখন যেন তার ঠোঁট দিয়ে মুখটা ঝরে। ভার্সিটির কয়েকশো ছেলের ক্রাশ হচ্ছে এই তিথি। রূপে গুণে যেমনই তার দেমাক, বাবার টাকা আছে বলে কাউকে তোয়াক্কাও করে না। বাবা শহরের চেয়ারম্যান, সাথে ভার্সিটির সাধারণ সম্পাদক। বাবা মায়ের দুই মাত্র সন্তান তিথির একটা ছোট ভাই আছে। ফয়সাল নিজের মতো করে ক্লাসে প্রবেশ করে। ক্লাসের শেষের বেঞ্চে গিয়ে ফয়সাল বসে পড়ে। দেখতে দেখতে স্যার ভেতরে প্রবেশ করে। এমন সময় ভেতরে প্রবেশ করে তিথি ও তার দলবল। তিথিকে দেখে তো ফয়সাল টাসকে খেয়ে যায়, কেন তিথি তার সাথে সেম ক্লাসে লেখাপড়া করছে এটা দেখে। তিথি এখনো ফয়সালকে দেখেনি। স্যার নিজের মতো করে ক্লাস করাতে থাকে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে যায়। ভার্সিটি থেকে সবাই বের হয়েছে। ফয়সাল বেরিয়ে যায় গুটি গুটি পায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে দিনটা এইভাবেই কেটে যায়। সন্ধ্যা 7টা বাজায়। সোফার ওপর বসে কফি খাচ্ছে ফয়সাল। এমন সময় টেবিলের উপর থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখতে পায় ফোনের স্ক্রিনে নাসিরের নাম্বারটা ভেসে উঠেছে। তাই আর দেরি না করে ফোনটা রিসিভ করে। ফোনের পাশ থেকে বলে ওঠে, হ্যালো, কিরে তুই কোথায়? তুই কি ভুলে গিয়েছিস যে গোডাউনে তোকে আজকে আসতে হবে অপারেশনটা সাকসেসফুল করতে? ফয়সাল এই কথা শুনে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ সে সত্যি ভুলে গিয়েছিল যে আজকে তাকে গোডাউনে যেতে হবে। ফয়সাল বলে ওঠে, আমি সত্যি বলছি, ভুলে গিয়েছিলাম। তুই কল না দিলে আজকে আর গোডাউনে যাওয়া হতো না। তুই সব কিছু রেডি কর, আমি গোডাউনে আসছি। এই বলে কল কেটে দেয় ফয়সাল। তারপর ফয়সাল ফ্রেশ হয়ে পোশাক আশাক পরে তার পছন্দের R50 বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে গোডাউনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে গোডাউনে পৌঁছে যায়। গোডাউনের ভিতরে গাড়িটাকে স্ট্যান্ড করে গুটি গুটি পায়ে একটা ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ছেলেটার মাথার ওপর দিয়ে সাদা রঙের একটা বাতি জ্বলছে। চারদিকটা ভীষণ অন্ধকার। ফয়সাল ভেতরে প্রবেশ করার সাথে সাথে রুমের বাতি জ্বলে ওঠে। ছেলেটা এখনো অজ্ঞান আছে, জ্ঞান ফিরে আসেনি। এটা দেখে ফয়সাল বলে ওঠে, গরম পানি আর গরম অ্যাসিড নিয়ে আয়, সাথে আমার ব্যাগটা নিয়ে আসবি। পাশে নাসির বসা আছে। ফয়সালের কথা শুনে একটা ছেলে ফুটন্ত গরম পানি নিয়ে আসে আর অন্য আরেকটা ছেলে গরম অ্যাসিড নিয়ে আসে।
আরেকটা ছেলে ফয়সালের ব্যাগটা নিয়ে আসে, তারপর সবকিছু এক এক করে ফয়সালের সামনে রাখে। ফয়সাল এত কিছু দেখে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, হা হা হা, তোরা তো এখনো এর গায়ে হাত দিসনি তাই তো? হ্যাঁ, এখনো ছেলেটার গায়ে আমরা কেউ হাত দিইনি। তোর জন্য রেখে দিয়েছি, তুই কি করবি তুই ভালো জানিস। আজকে বেশি কিছু করব না, শুধু জাস্ট সত্যি বললেই মেরে ফেলবো। আর যদি সে সত্যি না বলে তাহলে তুই কি করবি? ও তো মিথ্যা কথা বলতে পারে, বানিয়ে কোনো কিছু তোকে বলে দিল, ব্যাস। ও যদি মিথ্যা বলে তাহলে ওর মৃত্যুটা ভয়ঙ্কর মৃত্যু হবে। কথাটা বলে ফয়সাল একটা ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে। তারপর সেই ইঞ্জেকশন সিরিজটা খানিকটা অ্যাসিড নেয়, তারপর খানিকটা কিছু গরম পানি। এটা দেখে সবাই ভয়ের কলিজা শুকিয়ে গেছে, কেননা সবাই জানে ফয়সাল কতটা ভয়ঙ্কর ও ভয়াবহ একটা গ্যাংস্টার। সবাই তাকে কে কে গ্যাংস্টার বলেই চিনে। ফয়সাল ইঞ্জেকশনের সিরিঞ্জটা ছেলেটার শরীরে পুশ করে দেয়, সাথে সাথে ছেলেটা লাফালাফি শুরু করে, ছটফট করতে শুরু করেছে। গরম পানি আর অ্যাসিড যেদিক দিয়ে ছেলেটার শরীরে পৌঁছাতে শুরু করেছে সেই দিক দিয়ে ঝরে যেতে শুরু করেছে, সেই দিক দিয়ে গলে যেতে শুরু করেছে। গরম পানি আর অ্যাসিডের কারণে মাংসগুলো শরীরে সেদ্ধ হয়ে পচতে শুরু করেছে। রক্তের সাথে সাথে দৌড়াদৌড়ি করছে গরম পানি ও ফুটন্ত অ্যাসিড। ছেলেটা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে। ছেলেটার চিৎকার যেন ফয়সালের ভালো লাগে না, তাই একটা কালো রঙের কাপড় তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর একটা সিগারেট জ্বালিয়ে সে মনে সুখে টানতে থাকে। ছেলেটা ছটপট করতে থাকে, পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার বাইরে আসে না। এটা দেখে ফয়সাল এবার বলে ওঠে, দেখ, যা বলবি সত্যি বলবি। সত্যি বলার আগেই কিন্তু তোকে কয়েক ডোজ দিয়ে দিয়েছি, তাতেই তোর এই অবস্থা। মিথ্যে বলে কিন্তু এর থেকে ভয়ঙ্কর যন্ত্রণা দেব তোকে। তারপর একটা চিমটি দিয়ে মুখের ভেতর থেকে কাপড়ের টুকরোটা বের করে নেয়। ছেলেটা হাঁপতে থাকে, জল জল করে চিৎকার করতে থাকে। তারপর একটা ছেলে এসে ছেলেটাকে জল খাওয়ায়। ছেলেটা যেন পুরো শান্ত হয়ে যায়, শরীরের জ্বলন্তি কমতে শুরু করেছে। ছেলেটা বলে ওঠে, সত্যি করে বলছি ভাই, আপনারা যা জানার আছে আমাকে শুধু জিজ্ঞেস করেন, আমি সব সত্যি বলে দিব। আমি আর আপনাদের অত্যাচার নিতে পারছি না। আমি জানি ভাই, আপনি খুব ভয়ঙ্কর একটা মানুষ। ফয়সাল এটা শুনে মুচকি একটা হাসি দেয়, যে হাসিতে লেখা আছে রহস্যময় কিছু কথা। তারপর ফয়সাল বলে ওঠে, সত্যি করে বলবি তোরা কার আন্ডারে কাজ করিস এবং তোদের বসকে? ছেলেটা এই কথা শুনে কান্না করতে থাকে। কান্না করতে করতে ছেলেটা বলে ওঠে, ভাই আমি যতটুকু জানি সত্যি বলেছি। আমি যতটুকু জানি শুধু ততটুকুই বলতে পারবো, যেটুকু আমার জানা আছে। আরে বেটা, এত ভূমিকা না করে তুই যেটা জানিস সেটা সত্যি সত্যি বলে দে, যদি প্রাণে বাঁচতে চাস। নয়তো তোকে এতটাই ভয়ঙ্কর অত্যাচার করা হবে যেটা তুই তোর মৃত্যু দেখে আফসোস করবি। ভাই আমাদের বসকে সেটা আমি জানতাম না, তবে আমি আমার লিডারের কথা মতো চলতাম। আমাদের লিডারকে সেদিন আপনারা ধরতে পারেননি। লিডার জানে যে আমাদের আসল বস কে, আমরা কার আন্ডারে কাজ করি। তো লিডারকে চিনি। আপনার লিডারকে পাবেন যমুনা নাইট ক্লাবে। আমি লিডারের আন্ডারে কাজ করতাম। প্রতি মাসে বাইরের দেশ থেকে একটা করে ট্রাক আসতো নদীপথে। সেই ট্রাকগুলো লিডার আমাদের বিতরণ করত, এবং শিশু পাচার, নারী পাচার, ড্রাগস স্মাগলিং, নারী পাচার, কয়লা পাচার, যত প্রকারের স্মাগলিং আছে সব কিছু আমরা করতাম। ফয়সাল ছেলেটার কথা শুনে আর মনে সুখে সিগারেট আনছে। পাশে বসে আছে নাসির আর ছেলেটার কথা শুনছে। ফয়সাল সিগারেটটা শেষ করে ফেলে দেয়, নিকোটিনের ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিয়ে বলে ওঠে, তুই যে সত্যি কথা বলছিস এর প্রমাণ কি? তুই তো মিথ্যা বলতে পারিস। ছেলেটা এটা শুনে একটা মুচকি হাসি দেয়, যে হাসিতে লেগে আছে অনেক কিছু কথা। মুচকি হাসিটা দিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, চাইলে এখন আপনারা আমাকে মেরে ফেলতে পারেন, তবে আমার জীবনের কোনো আফসোস নেই, কারণ আমি যা বলেছি সব সত্যি বলেছি। ফয়সাল, এখন তুই কি করবি? একে ছেড়ে দিবি নাকি মেরে ফেলবি? কারণ আমার মনে হচ্ছে ছেলেটা যা বলছে সত্যি কথা বলেছে। ওকে প্রাণে মেরে ফেলতে হবে, কারণ ওকে ছেড়ে দিলে সে আমার রহস্যের কথা সারা দুনিয়াকে জানিয়ে দেবে। আর ওর সবচেয়ে বড় দোষ হচ্ছে সে আমাকে দেখে ফেলেছে। ভাই আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও এবারের মতো। আমি ভুল করে ফেলেছি, আমাকে তোমাদের সাথে পাঙ্গা নিয়ে। তোর ভুল আমাদের সাথে পাঙ্গা নেওয়া নয়, তোর ভুল হচ্ছে তুই আমাকে দেখে ফেলেছিস। মরার জন্য তৈরি হ। কথা দিয়েছিলি যে তুই ওকে সবচেয়ে সহজ মৃত্যু দিবি যদি সে সত্যি বলে। সেটা তোকে সব সত্যি কথা বলেছে, তাহলে এক কাজ কর, ওকে সবচেয়ে সহজ মৃত্যুটা দে, যেটা দেওয়া যায় সেটা দে। তোকে যেহেতু কথা দিয়েছিলাম তাই তোকে সবচেয়ে সহজ মৃত্যু দিব, তুই বুঝতেও পারবি না। কথাটা বলে আবার একটা সিগারেট জ্বালায় ফয়সাল।
তারপর টানতে থাকে। ছেলেটার ভয়ে গলা শুকিয়ে গেছে। ছেলেটা কাঁদতে থাকে। ছেলেটার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, কেননা মৃত্যু তার নিশ্চিত। নিজের মৃত্যুটা নিজের চোখে দেখবে। যে মৃত্যু এতদিন সে সবাইকে দিয়ে এসেছে, কিন্তু আজ মৃত্যু তার নিজেই নিজের কাছে। নাসির বলে ওঠে। নাসিরের কথা মতো ছেলেটার চোখে একটা কালো রঙের কাপড় বেঁধে দেওয়া হয়। তারপর ফয়সাল একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করে ঘুমের ইঞ্জেকশন ছেলেটার শরীরে পুশ করে দেয়। সাথে সাথে ছেলেটা ঘুমের দুয়ারে ঢলে পড়ে। ছেলেটা ঘুমের দুয়ারে ঢলে পড়ার সাথে সাথে ছেলেটাকে কয়েকজন মিলে একটা বেঞ্চের ওপর শুয়ে দেয়। তারপর ছেলেটার হাত পা বেঁধে ফেলে। তারপর ঠিক যেইভাবে গরুকে জবাই করা হয়, একইভাবে ফয়সাল ছেলেটার গলার ওপর থেকে একটা ছড়িয়ে চালিয়ে দেয়। গরুকে যেভাবে জবাই করা হয় ঠিক সেইভাবে জবাই করে ফেলে ছেলেটাকে। তারপর ছেলেটার লাশটা পঞ্চগড় কতোয়া নদীতে ফেলে দিতে বলে। নাসির বলে ওঠে। তোর ভাবি তোকে আমাদের বাড়িতে যেতে বলেছে, জানি না তোকে কি যেন বলার আছে, তাই তোকে এখন আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। দেখ ভাই, ভাবির এক কথা আর আমাকে ভালো লাগে না। বিয়ে কর বলে বলে আমার কান ঝালাপালা করে দিয়েছে। দেখ, তোর টাকা পয়সা কম নেই, বাবা যতগুলো ধন সম্পদ রেখে গিয়েছিল সেভাবেই তোর জন্য সবকিছু রেখে দেওয়া আছে, তারপরে তুই বিয়ে করতে চাস না, এর কারণটা বলতো। ফয়সাল এবার নাসিরের কথা শুনে হাসতে থাকে। হাসতে হাসতে ফয়সাল বলে ওঠে। আরে ভাই, তুই আর চিন্তা করিস না। ভাবির ইচ্ছে আর অপূর্ণ রাখবো না। কিছুদিনের মধ্যেই ভাবির সঙ্গে নিয়ে আসবো ভার্সিটি থেকে। কথাটা বলে গোডাউন থেকে গাড়ি নিয়ে রওনা দেয় তারা। দুই ভাই, হ্যাঁ, ফয়সাল আর নাসির আপন দুই ভাই। তবে ফয়সাল আলাদা থাকে তার ভাবির জ্বালায়, কেননা বাড়িতে থাকতে সব সময় শুধু বিয়ের কথা বলে। এই জন্য ফয়সাল ভয়ে আলাদা থাকে। দুই ভাই মিলে কথা বলতে বলতেই বাড়ির সামনে এসে কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয়। ফয়সালকে দেখে তার ভাবি বলে ওঠে। আরে ফয়সাল, তুমি এতদিন পরে এই বাড়িতে? ভাবি, তুমি তো বললে আমাকে আসতে বলেছো। আমরা কি কেউ তোর আপনজন যে তুই আমাদের কথা ভাববি বা আমাদের সাথে তুই দেখা করতে আসবি? ভাবি এরকম কথা বলে না। আমি তো তোমাদেরই আপনজন। শুধু কিছুদিনের জন্য বাইরে গিয়েছি, চলে আসবো। হয়েছে হয়েছে, তোকে আর মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে হবে না, ভেতরে আয়। সবাইকে দেখছি, কিন্তু আমি আমার লক্ষ্মী মামুনিকে দেখতে পাচ্ছি না। সে কোথায় গেছে? এই নিজের রুমে পড়ে পড়ে হয়তো ঘুমাচ্ছে, গিয়ে দেখ যা। তারপর ফয়সাল গুটি গুটি পায়ে মনির রুমে গিয়ে দেখতে পায় মনি এখনো ঘুমাচ্ছে। তাই তাকে ডিস্টার্ব না করে ফয়সাল সেখান থেকে চলে আসে আর বলে ওঠে। ভাবি, ও তো ঘুমাচ্ছে, তাহলে আজকে আমি গেলাম আর তোমার ইচ্ছে খুব শীঘ্রই পূরণ করব। বলে ফয়সাল সেখান থেকে বেরিয়ে পড়ে আর কোনো কথা বলে না। আপনাদের জানার ইচ্ছে করছে না যে এই দুই ভাই মাফিয়া? হ্যাঁ, দুই ভাই মাফিয়া। ছোটবেলায় কয়েকজন সন্ত্রাসী তাদের বাবা মাকে মেরে ফেলেছিল। তখন থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা গ্যাংস্টার হয়ে ওঠে। টোকাই থেকে মাস্তান হয়েছে, মাস্তান থেকে এখন গ্যাংস্টার। নাসিরের থেকে ফয়সাল ভীষণ ভয়ঙ্কর। দেখতে দেখতে রাত শেষ হয়ে সকাল হয়। সকালে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে আবার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় ফয়সাল। ভার্সিটিতে নিজের মতো করে গান গাইতে গাইতে প্রবেশ করছে ফয়সাল। এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলে ওঠে। এই যে হিরো সাহেব, এদিকে আসেন। পেছন থেকে কারো কথা শুনে দাঁড়িয়ে যায় ফয়সাল। ফয়সাল পেছনে ঘুরে দেখতে পায় কালকে সেই মেয়েটা তাকে ডাকছে। ফয়সাল সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেয়েটা আবার বলে ওঠে। কিরে, তোকে যে ডাকতেছি, তোর কানে কি আমার কথা যায় না নাকি তুই ইচ্ছে করে শুনতে পাস না? তুই কি চোখের সাথে সাথে আজকাল কানেও শুনতে পাস না নাকি? ফয়সাল এবার গুটি গুটি পায়ে তিথির সামনে দাঁড়ায় আর মুচকি এসে বলে ওঠে। দেখেন, যা বলবে তাড়াতাড়ি বলো। কি বলার আছে দ্রুত বলো, আমার হাতে সময় নেই। ফয়সালের মুখে তিথি এই কথা শুনে ভীষণ রেগে যায়। তিথি রেগে রেগে চিৎকার করে বলে ওঠে। ফকিন্নি, তোর সাহস কি করে হয়? তুই আমাকে সময় দেখাচ্ছিস? যেখানে আমার সাথে সবাই কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে, সেখানে তুই আমাকে সময় দেখাচ্ছিস? তোর সাহস দিন দিন আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। ফয়সালের এই কথা শুনে পাগলের মতো একটা মুচকি হাসি দেয়, যে হাসিটা সবার ক্রাশ। মুচকি হাসি দিয়ে ফয়সাল বলে ওঠে। আমি তো সবার থেকে স্পেশাল। সবাই আপনার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে, কিন্তু আপনি আমার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। ফকিন্নি, চুপ কর। এমনিতেই আজকে আমার মেজাজটা ভালো আছে, তাই তোর সাথে ঝগড়া করতে চাই না। এই না টাকা, আমার জন্য ওখান থেকে 2 প্যাকেট সিগারেট নিয়ে আয়। ফয়সাল তিথির মুখে এই কথা শুনে তো টাসকি খেয়ে যায়, কেন সে এতদিন জানতো ছেলেরা সিগারেট খায়, কিন্তু আজকে তিথির কথা শুনে সে তো হতবাক। তিথির দিকে তাকিয়ে আছে, কেননা মেয়েটাও সিগারেট খায় এটা ভেবে। ফয়সাল বলে ওঠে। আমি কারো বাপের কৌতাল নই
যে যার তার কথা শুনে সিগারেট এনে দেব। কি বললি ফকিন্নি? তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? এটা বলে তিথি মারি এক থাপ্পড় খেয়ে ড্যাব ড্যাব চোখে ফয়সাল সেদিকে তাকিয়ে আছে। তিথি বলে ওঠে, থাপ্পড় খেয়ে এখন সোজা হয়ে গেলি, বুঝেছিস? চেয়ারম্যানের মেয়ের কথা অমান্য করলে এরকম থাপ্পড় তোকে বারবার খেতে হবে। ফয়সাল থাপ্পড় খেয়ে মনে মনে ভাবতে থাকে, অনেক হয়েছে তোর নেতাগিরির, তোর অহংকার দ্বারা এখনই ভেঙে দিচ্ছি। কথাটা বলে ফয়সাল নিজের ঠোঁট দিয়ে তিথির 4 ঠোঁট এক করে দেয়। পুরোনো ভার্সিটির ছেলে মেয়ে সহ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। পুরো ভার্সিটির ক্যাম্পাস এদিকে হা করে তাকিয়ে আছে। কেউ কেউ তো আবার ভিডিও করছে। এইভাবে প্রায় 5 মিনিট চলে যায়। তিথি নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। ফয়সালও নিজের ইচ্ছে মতো তিথিকে কিস করতে থাকে। তিথি এবার ফয়সালকে ধাক্কা দিয়ে বেশ কয়েকটা থাপ্পড় দেয় আর বলে ওঠে, শালা জানোয়ারের বাচ্চা ফকিন্নি গাইয়া খ্যাত, তোর সাহস কি করে হয় চেয়ারম্যানের মেয়েকে কিস করার? তোকে তো আজকে এখানে মেরে ফেলবো, তোর জিব্বাটা তো এখানেই কেটে ফেলবো। তোর সাহস কি করে হয় তুই আমাকে এতগুলো ছেলে মেয়ের সামনে কিস করিস? আজ তোর জিব্বাটা কেটে ফেলবো, তুই শুধু দাঁড়া। ফয়সাল কোনো কথা বলে না। ফয়সাল সেখানে দাঁড়িয়ে থাকে, মুচকি মুচকি হাসতে থাকে, চিৎকার করে বলে ওঠে, তুই শুধু কিছুক্ষণ অপেক্ষা কর। তোর হাসি আমি পাছা দিয়ে যদি বের না করেছে আমার নাম তিথি না। তোর সাহস হয় কি করে তুই আমাকে সবার সামনে কিস করিস? তুই আমার ঠোঁট নোংরা করে দিলি, মনে হচ্ছে নিজের ঠোঁটটাকে কেটে ফেলি। তোর শরীর থেকে তো এমনি দুর্গন্ধ বের হচ্ছে, তার উপর তুই আমাকে জড়িয়ে ধরেছিলিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাকে নিয়ে আসেন। আমি ওই আম গাছের নিচে গিয়ে বসলাম। তিথি নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে ফয়সাল আম গাছের নিচে গিয়ে বসে পড়ে। সবাই ফয়সালের দিকে হা করে তাকিয়ে আছে। ফয়সাল নিজের মতো করে আম গাছে বসে থাকে। তিথি পকেট থেকে ফোনটা বের করে কল করে চেয়ারম্যানকে। ফোন নাম্বারে চেয়ারম্যান মেয়ের কল পেয়ে রিসিভ করতে তিথি কান্না করতে করতে বলে ওঠে, বাবা, আমাকে ভার্সিটিতে একটা কুত্তা ইতর বাদর জানোয়ার অসভ্য ফকিন্নির ছেলে শালা গাইয়া খ্যাত সবার সামনে আমাকে অপমান করেছে, আমাকে কিস করেছে। তুমি এখনই ভার্সিটিতে পুলিশ পাঠাও, ওর জিব্বা আমি কেটে ফেলবো। ওর সাহস কি করে হয় ও আমাকে কিস করে? তুই শান্ত হ মা, তুই শান্ত হ। তুই এত উত্তেজিত হোস না। আমি এক্ষুনি হাবিবকে পাঠিয়ে দিচ্ছি ওখানে আর কিছু ছেলে পেলে। এখানে হাবিব ভাইয়া এসে কি করবে? তুমি পুলিশকে পাঠাও, ওর জিব্বাটা আমি আজকে কেটে ফেলবো। তুই কি বলিস মা? হাবিব এখানকার মেয়রের সাথে ভার্সিটির সেক্রেটারি। সেখানে তুই কি না বলছিস? হাবিব কি করবে? তুই হাবিবকে সব বলবি। আমি হাবিবকে ফোন করে দিয়েছি, ওর হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিবে। আগে পাঠাও ওই খ্যাতকে, আজকে আমি মেরে ফেলবো। ওর অনেক সাহস বেড়ে গেছে, আমার মান সম্মান নিয়ে ও ভার্সিটিতে খেলেছে, এর শাস্তি ওকে পেতে হবে। কথাটা বলে তিথি কান্না করতে করতে ফোন কেটে দেয়। তিথিকে সান্ত্বনা দিচ্ছে মায়া আর সাদিয়া। দেখ তিথি, তুই এভাবে কান্না করিস না দোস্ত। তুই যদি ছেলেটাকে ওভাবে অপমান না করতি তাহলে ছেলেটা তোকে সবার সামনে কিসও করতো না। তিথি দোস্ত, তুই শুধু শুধু ভার্সিটিতে ছেলেদেরকে র্যাগিং করিস। যদি তুই এই র্যাগিং করা ছেড়ে দিস তাহলে কি হয় বলতো? শুধু শুধু তুই গরিব ছেলেপেলেদের র্যাগিং করিস। তোরা চুপ করবি, না হলে তোকেও র্যাগিং করব। র্যাগিং না করলে ও না আমাকে ভয় পাবে না, ভার্সিটিতে আমাকে সম্মান দিবে না। ওকে আজকে হসপিটালে পাঠাবো, তাহলে সবাই ভয়ে আমার সাথে আর কেউ পাঙ্গা নিতে আসবে না। এখানে হাবিব ভাই আসতেছে। অন্যদিকে চেয়ারম্যান হাবিবকে কল দেয়। হাবিব সাথে সাথে 2-3টে গাড়ি ছেড়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে কাটোয়া নদী থেকে ছেলেগুলোর লিডার ছাপ মারার সাথে সাথে পানির স্রোতে লিডারকে ভাসিয়ে নিয়ে আসতে শুকনো একটা স্থানে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সেখানে উঠে পড়ে, পালিয়ে যায় কোনো এক গন্তব্যে উদ্দেশ্য। সেখানে গিয়ে নতুন একটা মোবাইল ফোন কিনে আর সিম কিনে সাথে সাথে একটা নাম্বার মোবাইলে টাইপ করে কল করে বলে ওঠে, হ্যালো ভাই, আপনি কোথায়? দ্রুত আমার জন্য একটা হেলিকপ্টার পাঠান, আমি মরতে মরতে বেঁচে ফিরছি। ছেলেগুলোর লিডার এতক্ষণ নাইট ক্লাবে বসে মদ খাচ্ছিল। হঠাৎ করে তার দলের ডান হাত আপন লিডারের কথা শুনে মদের গ্লাসটা হাত থেকে ফেলে দেয় আর বলে ওঠে, তুই মরতে মরতে বেঁচে ফিরে এসেছিস মানে কি? তুই ঠিক আছিস তো? আমার দলের ছেলেপেলেগুলো ঠিক আছে তো? সময় মতো মালগুলো ডেলিভারি দিয়েছিস তো তোরা?
ভাই আমি ছাড়া কেউ বেঁচে নেই, সবাইকে মেরে ফেলেছে, আমাদের গাড়িগুলো নিয়ে চলে গেছে তারা। আমি নিজের জীবন বাঁচিয়ে খুব কষ্ট করে সেখান থেকে ফিরে এসেছি আজরাইলের হাত থেকে। মানে তার মানে মালগুলো কে নিয়ে গেছে? কে তোদের মেরেছে? কার এত বড় কলিজা যে মেহেদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের গাড়িগুলো আটকায় এবং তার লোকের উপর হামলা করে? কার এত বড় কলিজা? ভাই এই সব কিছু করেছে কে গ্যাংস্টার সেখানে এসেছিল। রাস্তার মাঝে গাছের টন রেখে আমাদের গুলি করে আক্রমণ করে। আমরা সংখ্যায় কম ছিলাম, তারা সংখ্যায় বেশি ছিল। ঝড়ের মতো গুলি করে আমাদের সব ছেলেকে মেরে ফেলেছে, শুধু আমি প্রাণে বেঁচে আছি। এই কথা শুনে রেগে মেগে একাকার। সামনের কাচের টেবিলটা হাতে তুলে মারে এক আছাড়। সাথে সাথে কাচের টেবিলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মেহেদি রেগে মেগে একাকার। মেয়েটি হচ্ছে একটা গ্যাংস্টার, বাংলাদেশের সবচেয়ে সিক্রেট এবং আন্ডারওয়ার্ল্ড। সকল রকম অবৈধ কাজ সে করে। নারী ব্যবসা থেকে শুরু করে দেশের সমস্ত পাচার, শিশু পাচার, সমস্ত কিছু খারাপ কাজের সাথে যুক্ত আছে। চিৎকার করে মেহেদি বলে ওঠে, চারদিকে শুধু কে 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 আর কে কে। এই কে কে তো আমার বাঁচার সমস্ত রাস্তা বন্ধ করে দিতে শুরু করে দিয়েছে। এভাবে চলতে পারে না, ওকে যে করে হোক পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। অনেক হয়েছে তার অত্যাচার, এখন শুধু অত্যাচারও চলবে এই মেহেদির। মেহেদি এবার কল করে লিডারকে আর বলে ওঠে, তুই আমার ঠিকানায় চলে আয় এবং আমাদের কিছু ছেলেপেলেদের খোঁজ খবর নিতে বল, বর্তমানে কে কে কোথায় ছদ্মবেশে আছে। যে করে হোক তার পরিচয় খুঁজে বের কর, তার দুর্বলতাকে খুঁজে বের কর। জি ভাই, অবশ্যই। আমি ছেলে পেলে আগেই লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আপনি আপনার ঠিকানায় পৌঁছে যাচ্ছি। কথা বলেই কলটা কেটে দেয়। এদিকে হাবিব 2-3 গাড়ি ছেলেপুলে নিয়ে ভার্সিটির ভেতর প্রবেশ করে। ফয়সাল আম গাছের নিচে বসে আছে, একটা ছোট ছেলের সাথে কথা বলছে। এমন সময় ভার্সিটিতে গাড়িগুলো প্রবেশ করে। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে হাবিবের প্রত্যেকটা ছেলের হাতে ক্রিকেট ব্যাট, লাঠি, সোটা। হাবিব তিথির কাছে এসে বলে ওঠে, এখানে কি হয়েছে? তোকে নাকি বলে কোন এক বস্তি ছেলে কিস করেছে। চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করে জানালো। কোথায় হয়েছিল এটা? দেখি ওর কত বড় কলেজা যে হাবিবের বোনের গায়ে হাত দেয়। এই কথা শুনে তিথি কান্না মাখা অভিনয় করতে থাকে। কান্না করতে করতে বলে ওঠে, ভাই ও আমাকে অনেকগুলো গালি দিয়েছে, অনেক খারাপ কথা বলেছে। ওকে আজকে যে করেই হোক ওকে মেরে পুঁতে দিবে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তুই একে ছেলেটাকে দেখে দে। আমিও তো দেখি ওর কত বড় কলেজা যে হাবিবের বোনের গায়ে হাত দিয়েছে। তিথি মনে মনে ভীষণ খুশি, ভীষণ আনন্দ, কারণ হাবিব ভার্সিটিতে এসে ছেলেটাকে মারার জন্য পাগল হয়ে উঠেছে। তিথি এবার কান্না মাখা অভিনয় করেই বলে ওঠে, ভাইয়া ওই যে পেছনের দিকে আম গাছের নিচে ওই ছেলেটা বসে আছে, দেখতে ভীষণ সুন্দর, কিন্তু গাইয়া খ্যাত, পরিধানে ময়লা কাপড় চোপড়। এই তোরা কে কোথায় আছিস রে? আম গাছের নিচে একটা গায়ক খ্যাত ছেলে বসে আছে, তার শার্টের কলার ধরে টানতে টানতে এখানে নিয়ে আয়। হাবিবের কথা মতো বেশ কয়েকটা ছেড়ে গিয়ে আম গাছের নিচে ফয়সালকে টানতে টানতে নিয়ে আসা হয় হাবিবের সামনে। হাবিব না দেখে একটা থাপ্পড় মারতে যাবে ছেলেটার দিকে তাকিয়ে তো হাত থেকে হকি স্টিকই পড়ে যায় হাবিবের চোখ দুটো ছানা বড়া হয়ে যায় ফয়সালকে দেখে। গলাটা ভয়ে শুকিয়ে গেছে, কি করবে কি বলবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। ফয়সাল হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হাবিবের দিকে। দুজনের দিকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় নীরবতার মধ্যেই কেটে যায়। তিথি তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে তিথি বলে ওঠে, ভাইয়া কি হলো তোর? ওকে মারতে গিয়ে থেমে গেলি কেন? ওকে মেরে এখানে পুঁতে দে। আজকে ওর সাহস কি করে হয় ও আমার গায়ে হাত দেয়? হাবিব ফয়সালকে দেখেই থমকে যায়। কি করবে কি বলবে বুঝতে পারে না। হাবিবের মাথায় কাজ করে না। ফয়সালকে দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হাবিব বলে ওঠে, এই তোরা ছেলেটাকে ছেড়ে দে, ওর থেকে দূরে চলে আয়। হাবিবের এরকম কর্মকাণ্ডে সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ভার্সিটির মাঠের দিকে। তিথি স্পষ্ট দেখতে পায় হাবিব ভয় পেয়েছে ফয়সালকে দেখে, কিন্তু তিথি বুঝতে পারে না হাবিব যেখানে সবচেয়ে বড় মাথা সেখানে ফয়সালকে দেখে কেন ভয় পাচ্ছে। হাবিব কথা ঘোরানোর জন্য আমতা আমতা করে বলে, আরে ফয়সাল, তুই এখানে কি করছিস? এই তোদেরকে না ছেলেটাকে তুলে আনতে বললাম, তোরা ফয়সালকে তুলে আনলি কেন? হাবিবের কথা শুনে তিথির টাচকি খেয়ে যায়। তিথি বলে ওঠে, আরে ভাইয়া এই ছেলেটাই তো আমাকে কিস করেছে আর অপমান করেছে, তুই একে ছেড়ে দিচ্ছিস কেন? হাবিব এবার ফয়সালকে দেখে। তিথির কথা শুনে কথা ঘোরানোর জন্য আমতা আমতা করে হাবিব বলে ওঠে, আরে পাগলি, তুই এটা কি বলছিস? ফয়সাল এটা কোনোদিন করতে পারে না, ও খুব ভালো ছেলে, ওকে আমি চিনি। আরে ভাইয়া তুই কি বলছিস? এই ব্যাটাই আমাকে ভার্সিটির সামনে অপমান করেছে। আচ্ছা শোন,
ও খুব গরিব এবং খুব ভালো একটা ছেলে। ওকে আমি ভালো করে চিনি। ও যদি তোর সাথে কোনো কিছু করে থাকে তুই ওকে ক্ষমা করে দে। ও আর এমন করবে না। ফয়সাল, তুই এরকম আর করিস না, ঠিক আছে? মিলেমিশে থাকিস। হাবিব আর কথা বলে না। কিছু বুঝে গেছে হাবিব ফয়সালকে ভয় পাচ্ছে কোনো কারণে। হাবিব এবার কোনো কথা না বলে চোখের ইশারা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফয়সাল এটা দেখে মুচকি হাসি দেয়। যে হাসি দেখে ফেলে তিথি। তিথি ভেবে পায় না হাবিব ভাই কেন ফয়সালকে ছেড়ে দিল। ফয়সাল দলবল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফয়সাল মুচকি হাসি দিয়ে সেখান থেকে যখনই চলে আসতে যাবে তিথি পেছন থেকে বলে ওঠে, তুই কি ভেবেছিস তোকে ভাইয়া ছেড়ে দিয়েছে বলে কি আমিও তোকে ছেড়ে দেব? এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। এই বলে তিথি সেখান থেকে চলে যায়। তিথি বুঝতে পারে না হাবিব যেখানে শহরের মাথা সেখানে কিনা ফয়সালের মতো একটা ছেলেকে দেখে ভয় পাচ্ছে। এটা তিথি স্পষ্ট দেখেছে, পুরো ভার্সিটি দেখেছে। ফয়সালকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ফয়সাল যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে ছেলে মেয়েগুলো হা করে দেখে ফয়সালের দিকে তাকিয়ে থাকে, কেননা শরীরের সবচেয়ে বড় মাথা হাবিব ফয়সালকে দেখে ছেড়ে দিয়েছে যেখানে কিনা তিথির বিরুদ্ধে গিয়ে। তাই ফয়সালকে দেখে কেউ আর কোনো কথা বলে না। সবাই ফয়সালকে গায়ে খ্যাত বলে গালি দিত। এখন ফয়সালকে আশেপাশেও যেতে দেখে সবাই ভয় করে। অন্যদিকে লিডারের কথা মতো তার ছেলেপুলে ফয়সালের খোঁজ খবর করতে থাকে। এক পর্যায়ে খোঁজ খবর পেয়েও যায়। তারপর লিডারকে ফোন করে সবকিছু এক এক করে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। লিডার সবকিছু খবর পেয়ে ফোন করে তার বস মেহেদির কাছে। মেহেদি কয়েকজন মাফিয়াকে নিয়ে কিছু ডিল করেছে। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে বলে ওঠে, আমি কাজে আছি, যা বলবি দ্রুত বল, কি হয়েছে? ভাই, কেকের ব্যাপারে সমস্ত খবর পেয়ে গেছি। সে ভার্সিটিতে ছদ্মবেশে অ্যাডমিশন নিয়েছে আপনার খোঁজে, এবং তার পরিবারের খবর আমরা এখনো পাইনি। খুব সুন্দর কথা। আমার অ্যাডমিশনের ব্যবস্থা করে এই ভার্সিটিতে এবং তার পরিবারের খোঁজ খবর নেয়। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। এবার ওই কেকের খেলা শেষ করে দিব। ওর খেলা শুধু নয়, ওকে পৃথিবী থেকে সারা জীবনের জন্য সরিয়ে দেব। ওর অস্তিত্ব বলতে এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। ঠিক আছে বস, আমাদের ছেলেপেলে গুলো খোঁজ খবর নিচ্ছে। আমি তাহলে এখন রাখি, আপনি দ্রুত চলে আসবেন। কালকে আমি ভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা করছি আপনার। ওকে, ঠিক আছে। এই বলে কল কেটে দেয় মেহেদি। অন্যদিকে লিডার সমস্ত কিছু ঠিকঠাক করতে থাকে মেহেদি ভার্সিটির অ্যাডমিশনের জন্য। দেখতে দেখতে আজকের মতো ভার্সিটির সময় শেষ হয়ে যায়। ভার্সিটি শেষ করে পায়ে হেঁটে যেতে শুরু করেছে ফয়সাল নিজের মতো করে। রাস্তার এক সাইড দিয়ে নিজের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে ফয়সাল। অন্যদিকে ভার্সিটি যে ঘটনার পর তিথি ফয়সালকে ফলো করতে শুরু করেছে। ফয়সাল পায়ে হেঁটে যাচ্ছে, পেছনে তিথি আর তার 115 বাইক নিয়ে ফলো করছে ফয়সালকে। পায়ে হেঁটে যাচ্ছে ফয়সাল। এমন সময় পকেটে থেকে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ফোন করেছে তার ভাই নাসির। নাসিরের ফোন পেয়ে ফোনটা রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে নাসির বলে ওঠে, কিরে ফয়সাল, তুই কোথায়? দ্রুত তুই আমার বাড়িতে চলে আয়, তোর খুব দরকার। এত তাড়াতাড়ি তোদের ওখানে যাব মানেটা কি? জানি না, তবে তোর ভাবেই তোকে আসতে বলেছে, সেজন্যই তোকে আসতে বললাম। ঠিক আছে, আমি ভার্সিটি থেকে বাড়ি যাচ্ছি, যাওয়ার সময় দেখা করে যাব। ওকে ঠিক আছে, যাওয়ার সময় মনে করে এপাশ দিয়ে দেখা করে যাইস। এরপর কল কেটে দেয় ফয়সাল। তারপর একটা রিক্সা নিয়ে রওনা দেয় তার ভাবিদের বাড়ির উদ্দেশ্যে। পেছন থেকে তিথি ফলো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যায় ফয়সাল। তারপর গেট খুলে ভেতরে প্রবেশ করে ফয়সাল এত বড় একটা বাড়িতে প্রবেশ করছে এটা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় তিথি অবাক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করছে ফয়সাল। তিথি মোবাইলটা বের করে কয়েকটা ছবি তুলে নেয়। তারপর তিথি সেখান থেকে চলে যায়। তিথি বুঝতে পারে না যে ছেলেটা খ্যাত গাইয়া ভূত, সেই ছেলেটা এত বড় বাড়িতে কি করছে। এদিকে ভেতরে প্রবেশ করে তার সোনামণিকে কোলে তুলে নেয়। ফয়সালের ভাবি বলে ওঠে, ভাই তুমি এসেছো? সোনা, আজকে আমরা শপিং করতে যাব, তোমাকে আমাদের সাথে শপিং করতে যেতে হবে। কিন্তু ভাবি, আমি তো সবেমাত্র ভার্সিটি থেকে এলাম, এখনো ফ্রেশ হইনি, খাওয়া দাওয়া করিনি। তো কি হয়েছে শুনি? এটা তো তোমাদেরই বাড়ি, তোমার রুমে সব কিছু রেডি করা আছে, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর আমরা রওনা দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বের হচ্ছি। এই বলে ফয়সাল নিজে রেডি হতে যায়। অন্যদিকে তিথি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে থাকে। আমি বুঝতে পারলাম না হাবিব ভাইয়ের মতো পাওয়ারফুল একটা মানুষ কিনা ওই খ্যাত গাইয়া ফয়সালকে দেখে ভয় পেয়ে গেল। জানি না এর রহস্যটা কি, এর মানেটা কি। আমাকে ওই ছেলেটাকে ফলো করতে হবে, ওই ছেলেটার আসল পরিচয় আমাকে বের করতে হবে।
ওকে দেখে যতটা সাধারণ মনে হয় আসলে সে ততটা সাধারণ নয়। এসব কিছু বসে বসে ভাবতে থাকে তিথি। এদিকে ফয়সাল খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়, তার ভাবিদের সাথে বের হয় গাড়ি নিয়ে শপিং মলের উদ্দেশ্যে। অন্যদিকে তিথিও বেরিয়েছে শপিং করার জন্য। কিছুক্ষণের মধ্যে তারা শপিং মলে পৌঁছে যায়, তারপর নিজেদের মধ্যে কেনাকাটা করতে থাকে। অন্যদিক থেকে তিথিও কেনাকাটা শুরু করে। এদিকে ফয়সাল ও তার পরিবার, অন্যদিকে তিথি ও তার বান্ধবী শপিং করছে। এক পর্যায়ে শপিং করতে করতে দুইজন দুজনের সাথে ধাক্কা খেয়ে তিথি পড়ে যায়। তিথি উঠে দাঁড়িয়ে যখনই গালি দিতে চাপে তখনই দেখতে পায় ফয়সাল। তিথি বলে ওঠে, গাইয়া ভূত কোথাকার, তুই এইখানে এসে আমাকে ধাক্কা দিলি, তোর কি লজ্জা হয় না? এই কথা বলে তিথি যখনই চলে যেতে নিবে তখনই সে তার বান্ধবীকে দেখে থমকে যায়। হ্যাঁ, তার শালিনী বান্ধবীকে দেখে থমকে যায়। এটা অন্য শালিনী। তিথি শালিনীকে দেখেই বলে ওঠে, আরে শালিনী, তুই এখানে কি করছিস? আরে আমি তো এখানে শপিং করতে এসেছি তোর দুলা ভাই আর আমার ভাইকে নিয়ে, কিন্তু তুই এখানে কি করছিস? আমিও তো এখানে শপিং করতে এসেছি। কোথায় আমাদের দুলাভাই দেখি? এটা হচ্ছে তোর দুলা ভাই, এটা আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাই। এটা তোর ভাই মানে? এই খ্যাত গাইয়া ভূত তোর ভাই হলো কি করে? ও আমার ভাই মানে ওর তো দুলা ভাইয়ের ভাই আমার দেবর। এক মিনিট, তুই ওকে গাইয়া খ্যাত কেন বললি? আমি তো ঠিকই বলেছি, ও তো গাইয়া খ্যাত। কলেজে গাইয়া খ্যাত হয়ে যায়। মানে হলো। তারপর তিথি ভার্সিটি থেকে শুরু করে শেষ পর্যন্ত এক একে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। তিথি সমস্ত কথা শুনে তো শালিনী আর নাসির অবাক ফয়সালের এরকম কর্মকাণ্ডে। এবার শালিনী বলে ওঠে, আরে তিথি, তুই ভুল করছিস। ও কোনো ফকিন্নি গাইয়া খ্যাত নয়। ও এরকমই সিম্পলভাবে বাঁচে ও ভালোবাসে। তুই না শুনেছিস নাসির ফয়সাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা? সেই ইন্ডাস্ট্রিজের মালিক হচ্ছে ওরা দুই ভাই। তিথি এত বড় কোম্পানির নাম শুনে অবাকের চরম পর্যায়ে। তিথি বুঝতে পারেনি যে এরকম গাইয়া খ্যাত একটা ছেলে এত বড় কোম্পানির মালিক হতে পারে। তিথি বলে ওঠে, তুই সত্যি বলছিস? আমার তখন বিশ্বাস হচ্ছে না যে এই ফয়সাল একটা ইন্ডাস্ট্রিজের মালিক। দেখে তো বোঝা যায় না, ঝোঁক রুটে কোথাকার খ্যাত গাইয়া সে যে কলেজে যায়। এই কথা শুনে ফয়সালের ভাবি শালিনী এবার মুচকি হাসি দেয়। তার ভাইও মুচকি হেসে দেয়। শালিনী বলে ওঠে, ও সারা জীবন এরকমই। তুই ওকে গাইয়া কেন বলছিস? ও খ্যাত গাইয়া কোনোটাই না, ও হচ্ছে সরল সাদা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি এখন গেলাম, ভালো থাকিস। ঠিক আছে, তুই কিন্তু অবশ্যই একদিন আমাদের বাড়িতে ঘুরতে আসিস। তুই তো অনেক ব্যস্ত, তারপরও ঘুরতে আসিস। ঠিক আছে, চেষ্টা করব যাওয়ার জন্য, দেখি যেতে পারি কিনা। তোর দেবরটাকে সাবধানে থাকতে বলিস, ভার্সিটিতে যেন আমার সাথে কোনো ঝামেলা না করে। কথাগুলো বলে চলে যায় সেখান থেকে তিথি। এরপর ফয়সালের ভাবি তাকে বলে ওঠে, কালকে থেকে ভার্সিটিতে যেন আমি তোকে স্মার্ট আর হ্যান্ডসামদের মতো যেতে দেখি, না হলে কিন্তু তোর খবর আছে। ফয়সাল আর কোনো কথা বলে না, চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে। তারপর সবাই মিলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে গিয়ে শুয়ে আছে। অন্যদিকে তিথি মনে মনে ভাবছে, ফয়সাল এত বড় কোম্পানির মালিক, তারপরও কিনা কলেজে খ্যাতদের মতো আসতো। এই জন্য হয়তো হাবিব ভাই তাকে দেখে ভয় পেয়েছিল, আর ভয়ে তাকে কোনো কিছু করেনি। এইসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় তিথি। ল্যাপটপে কিছু কাজ করতে থাকে ফয়সাল। দেখতে দেখতে রাত শেষ হয়ে সকাল হয়। পরদিন সকালে সবাই ভার্সিটিতে যেতে শুরু করেছে। তিথি তার R15 বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। এদিকে রেডি হয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ে আমাদের গল্পের হিরো। আজকে ফয়সাল ভীষণ স্মার্ট, হ্যান্ডসাম এবং তার পছন্দের ইয়ামা লাক্সারি কার 15 বাইকটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবাই তাকিয়ে আছে হা করে ফয়সালের দিকে, কারণ ফয়সাল আজকে ভীষণ স্মার্ট এবং হ্যান্ডসাম হয়ে ভার্সিটিতে প্রবেশ করেছে। কেউ তাকে চিনতে পারে না। ভার্সিটির মেয়েগুলো সেদিকে হা করে তাকিয়ে আছে, কারো যেন চোখের পলকই পড়ছে না। সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফয়সালের দিকে। ফয়সাল কোনো দিকে না তাকিয়ে বাইকটি গিয়ে পার্কিং করে পায়ে হেঁটে আম গাছের নিচে গিয়ে বসে পড়ে। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। মেয়েগুলো যেন ফয়সালের উপর ক্রাশ খেয়ে ফয়সাল ভীষণ স্মার্ট হয়ে এসেছে যে। অন্যদিক দিয়ে ভেতরে প্রবেশ করেছে তিথি। প্রত্যেক দিন যে জায়গায় বাইক স্ট্যান্ড করতো সে জায়গায় আজকে তার থেকে বড় একটা দামি বাইক পার্কিং করেছে। এটা দেখে তিথিও অবাক হয়ে যায়। তিথি বাইকটা পার্কিং করে তার বান্ধবীদের কাছে যায়। এমন সময় সেখানে সাদিয়া বলে ওঠে, তিথি, ওই দেখ, আজকে ভার্সিটিতে একটা সুন্দর ছেলে এসেছে, ভীষণ স্মার্ট, আর ওই যে দামি গাড়িটা দেখছিস সেটা ওর।
সাদিয়া কথাটা বলে তিথিকে সেদিকে দেখিয়ে দেয়। তিথি সেদিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়। সত্যি ছেলেটা ভীষণ স্মার্ট। ওদিকে চোখ থেকে রঙিন সানগ্লাসটা খুলে ফেলে ফয়সাল। ফয়সালকে দেখে তো সবের টাসকে খেয়ে যায়, যে সবার মাথা ঘুরে যায়। তিথি তো ভ্যাবা জায়গা খেয়ে গেছে। এক এক করে সবাই ফয়সালের সাথে কথা বলার জন্য তার কাছে যায়। ফয়সাল হাসি মুখে সবার সাথে কথা বলছে। অন্যদিকে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে কোনো এক ছেলে। ভেতরে প্রবেশ করে এদিক ওদিক তাকে একটা রহস্যময় হাসি দিয়ে ফয়সালের কাছে গিয়ে বসে পড়ে। আর বলে ওঠে, হাই, আমি মেহেদি। তুমি নিশ্চয়ই ফয়সাল? হ্যাঁ আমি ফয়সাল, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আমি মেহেদি, আজকে ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। তোমাকে আমি আগে থেকেই চিনতাম, তাই তোমার কাছে এলাম। তাই তুমি আমাকে কিভাবে আগে থেকে চেনো? আমার তো মনে পড়ছে না। জানি না, তবে কোনো একভাবে তোমাকে দেখেছিলাম, তাই তোমার সাথে পরিচয় হতে এলাম। ও আচ্ছা ঠিক আছে, মেবি আমরা কি ফ্রেন্ড হতে পারি? কিন্তু আমার মতো ছেলের সাথে কে বন্ধুত্ব করবে? যেখানে আমাকে দেখে সবাই দূরে দূরে থাকে, সেখানে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছ? কে কি করলো বা ভাবলো সেটা আমার দেখার প্রয়োজন নেই। আজকে থেকে তুমি আর আমি বন্ধু। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে বন্ধু হলাম। তারপর তারা নিজেদের মধ্যে কথোপকথন করতে থাকে, বন্ধুদের আলাপ আলোচনা করতে থাকে। দেখতে দেখতে ক্লাসের সময় হয়ে যায়। তারপর তারা ক্লাসে চলে যায়। এইভাবে এক এক করে সমস্ত ক্লাস শেষ করতে থাকে। ক্লাসরুমে তিথি হা করে তাকিয়েছিল। এইভাবে এক এক করে সমস্ত ক্লাস শেষ করে ভার্সিটির ছুটির সময় হয়ে যায়। ফয়সাল আর মেহেদি একসাথে বেরিয়ে পড়ে। ফয়সালের গাড়িতে করে তিথি বেরিয়ে পড়ে। তিথি ঠিক করেছে শালিনীর বাড়িতে যাবে, তাই সে চলে যায় ফয়সালদের বাড়িতে। সেখানে গিয়ে কলিং বেল বাজার। ভেতর থেকেই দরজা খুলে দেয় তার ভাবি। শালিনীকে দেখে তার ভাবি বলে ওঠে, কিরে তিথি, তুই হঠাৎ করে আমার এই বাড়িতে কি মনে করে আসলি? না এমনি, আসলে ঘুরতে আসলাম তোর সাথে দেখা করতে। তুই আসতে বলেছিলি তাই আসলাম তোর সাথে দেখা করার জন্য। ঠিক আছে, ভেতরে আয়। তারপর তিথি বাড়ির ভেতরে প্রবেশ করে। দুজনে গল্প করতে থাকে। তিথি বলে ওঠে, শোন, তুই তোর দেবর ফয়সালকে বলে দিবি কাল থেকে যেন সে ভার্সিটি স্মার্ট হয়ে না যায়, না হলে কিন্তু ওর খবর আছে। তিথির এমন কথা শুনে শানিলি অবাক হয়ে যায়। ফয়সালের ভাবি এবার মুচকি এসে বলে ওঠে, কেন, কি হয়েছে? ও ভার্সিটিতে খ্যাত হয়ে গেলে তুই তাকে বলে দেখতে পারিস না, তাই তাকে আমি স্মার্ট করে ভার্সিটিতে যেতে বলেছি। আর এখন তুই বলছিস কাল থেকে যেন সে ভার্সিটিতে স্মার্ট হয়ে না যায়? হ্যাঁ, ও যেন কাল থেকে ভার্সিটিতে স্মার্ট হয়ে না যায়, না হলে কিন্তু ওর খবর আছে। সব মেয়েগুলো ওর দিকে তাকিয়ে থাকে। তাই তো ভালো কথা। এমনিতেই ফয়সালের বিয়ে দিতে হবে। যদি কোনো মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে তার সাথে বিয়ে দিয়ে দিব। দুর্বল, তোর সাথে কথা বলে লস। ওকে বলে দিবি কাল থেকে যেন সে আগের মতো খ্যাত হয়ে কলেজে যায়, নইলে ওর খবর আছে। কথাটা বলে তিথি সেখান থেকে বেরিয়ে পড়ে তার নিজের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সে শুধু ফয়সালের কথাই ভাবতে থাকে। তিথির এরকম কর্মকাণ্ডে শালিনী হেসে ফেলে। শালিনী বুঝে গেছে তিথি ফয়সালকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে ফয়সাল আর মেহেদি বেশ কয়েকটা জায়গায় ঘুরে তারপর খাওয়া দাওয়া করে মেহেদি বলে ওঠে, ঠিক আছে বন্ধু, আজকে তাহলে গেলাম। কালকে ভার্সিটিতে অবশ্যই দেখা হবে। ইনশাল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে কালকে ভার্সিটিতে। তারপর মেয়েরি সেখান থেকে চলে যায়। এদিকে ফয়সালও সেখানে আর না দাঁড়িয়ে থেকে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এমন সময় তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা পকেট থেকে বের করে দেখতে পায় তার ভাই নাসির ফোন করেছে। ফোনটা রিসিভ করতে পাশ থেকে নাসির বলে ওঠে, হ্যালো ফয়সাল, তুই কোথায় রে? এই তো ভার্সিটি থেকে সবেমাত্র রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে গোডাউনে চলে আসিস। তোর সাথে কিছু দরকারি কথা আছে। তোকে মারার জন্য গ্যাংস্টার মেহেদি ছদ্মবেশে শহরে এসেছে, কারণ তুই ওর প্রত্যেক কাজে বাধা দিয়েছিস, আমি খবর পেলাম। তুই 100% শিওর তো? হ্যাঁ, আমি 100% শিওর আছি। এতদিন তার দলের ছেলেদেরকে মেরেছি, এখন স্বয়ং তাকে মারবো আমি। শোন, কালকে তোর জন্য বিকেলের মেয়ে দেখতে যাব আমি। তোর বিয়ের জন্য মেয়ে ঠিক করছি। কিন্তু ভাবি, দেখ, আর কোনো কথা নেই। তোর অনেক কথা হয়েছে, এখন শুধু আমার কথা চলবে। এরপর ফয়সাল আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে গোডাউনের দিকে। বেশ কিছু কাজ করে আবার রাতে তারা চলে আসে। দুই ভাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরদিন ভার্সিটিতে আবার চলে যায়। মেহেদি আর ফয়সালের বন্ধুটা বেশ গভীর হয়। মেহেদি বলে ওঠে, বন্ধু, তুই কি জীবনে কাউকে ভালোবেসেছিস? ভালোবাসি না, তবে একজনকে খুব পছন্দ করি।
কে সেটা যাকে তুই পছন্দ করিস কিন্তু ভালোবাসার কথা বলতে পারিস না? আমাদের ভার্সিটির 1 নম্বরের বদমাশ এবং ডেঞ্জারাস তিথিকে। কি তুই তিথিকে ভালোবাসিস আর তুই কিনা এ কথাটা বলতে পারিস না? ভয় করছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোর হয়ে ওকে বলে দেব। এইভাবে তারা অনেক কথা বলে। দেখতে দেখতে ভার্সিটির ছুটি হয়ে যায়। তারপর যে যার মতো বাড়িতে চলে যায়। বিকালে তার ভাবির কথা মতো মেয়ে দেখতে যায়। রুমের মধ্যে সবাই বসে আছে। এমন সময় মেয়েকে নিয়ে আসা হয়। মেয়ের মুখটা দেখেই তো ফয়সাল টাসকি খেয়ে যায়, কেননা তার সামনে স্বয়ং তিথি বসে আছে। তিথিকে দেখেই ফয়সালের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার ভাবি বলে ওঠে, আন্টি, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। আমরা আপাতত আংটি পরিয়ে দিয়ে যাব, 2 দিন পরে তাদের বিয়ে। ফয়সালকে তার ভাবি চোখের ইশারা দেওয়ার সাথে সাথে ফয়সাল তিথির হাতে আংটি পরিয়ে দেয়। তিথিও পরে নেয়। তারপর তারা দুজনকে আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে পড়ে ফয়সাল। ফয়সাল ফোন করে মেহেদিকে আর বলে ওঠে, হ্যালো মেহেদি, কোথায় তুই? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তিথির সাথে। ভাবি আমাকে না জানিয়ে ওর সাথে বিয়ের ব্যবস্থা করেছে। এ তো ভালো কথা। বিয়ে কোন দিন? 2 দিন পরে ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। মেহেদির সাথে আরো অনেক কথা বলে। অন্যদিকে মেহেদি মনে মনে ভীষণ খুশি। দেখতে দেখতে একদিন কেটে যায়। তিথি শপিং করতে বের হয়েছে তার বান্ধবীদের সাথে। এমন সময় শপিং মলে বেশ কয়েকজন ছেলে পুলে তিথিকে তুলে নিয়ে চলে যায়। খবর পেয়ে ফয়সাল সেখানে চলে আসে। এমন সময় পকেটে থাকা ফয়সালের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় মেহেদি নামটা ভেসে উঠেছে। ফোন রিসিভ করতে উপাস থেকে বলে ওঠে, কিরে ফয়সাল, ওরফে কে কেমন আছিস? মেহেদি, তুই এসব কি বলছিস? শুধু মেহেদি নয়, টাটা মেহেদি তোর জম। তোর ভালোবাসাকে বাঁচাতে চাইলে এই ঠিকানায় চলে আয়। কুত্তার বাচ্চা টাটা, তুই ছদ্মবেশে তার মানে আমার সাথে এতদিন বন্ধুত্ব করেছিস? তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো যদি তিথির কোনো কিছু হয়। ভালোবাসার মানুষটাকে বাঁচাতে চাইলে আমার ঠিকানায় চলে আয়। কল কেটে দেয়। তারপর নাসির, ফয়সাল আরো বেশি কিছু ছেলেপুলে নিয়ে বেরিয়ে পড়ে মেহেদির গোডাউনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ফয়সাল দেখতে পায় তিথিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেহেদি বলে ওঠে, মরার জন্য তাহলে চলে এলি? তোর খেলা এখানেই শেষ। কথাটা বলেই মেহেদি চোখের ইশারা দেওয়ার সাথে সাথে তার ছেলেগুলো ফয়সালকে মারতে এগিয়ে আসে। হঠাৎ করে পেছন থেকে ঝড়ের মতো গুলি আসতে থাকে। চোখের পলকে 5 মিনিটের মধ্যে মেহেদির সমস্ত ছেলেপুলে মেরে একাকার করে ফেলে। শুধু মেহেদি বেঁচে আছে। চারিদিকে শুধু ফয়সালের ছেলেপুলে। মেহেদি আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মেহেদির গলার ওপর ব্লেড রেখে চালিয়ে দেয়। সাথে সাথে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। নিথর দেহটা সেখানেই পড়ে লাফালাফি করতে থাকে। এটা দেখে দিদি ভয়ে ফয়সালকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, ফয়সাল, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে এখন থেকে তোমার সাথে থাকতে চাই। আমিও তোমার অত্যাচার আর অপমানগুলোকে কখন যে ভালোবেসে ফেলেছি বলতে পারি না। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। বাকিটা জীবন ভালোবেসে আগলে থাকবো তোমার সাথে। দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের দিন তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। ধুমধাম করে তাদের বিয়েও দেওয়া হয়। বাসর ঘরে বসে আছে তিথি। ভেতরে ফয়সাল প্রবেশ করেছে। ফয়সাল বলে ওঠে, আজকের এই খুশির মুহূর্তে আমি তোমাকে ভালোবেসে আমার মাঝে আগলে নিতে চাই। পবিত্র এই মুহূর্তে আমিও তোমার সাথে একান্তভাবে মিশে হারিয়ে যেতে চাই তোমার অস্তিত্বে। কথাটা বলে দুজন দুজনকে কিস করে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ভালোবাসার অতল সাগরে। দুজন দুজনের অস্তিত্বের সাথে মিশে যেতে থাকে। নতুন জীবনের পথ চলা শুরু করে তারা এই পবিত্র রাতের মাধ্যমে। ভালোবাসার মধ্যে দিয়েই গল্পটা শেষ করে দিলাম। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।